শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দারুণ সম্ভাবনার পরেও অদৃশ্য সিন্ডিকেটের হাতে বন্দী বাংলাদেশ ফুটবল। অজানা কোটায় ঝরে পড়ছে প্রতিভা ও সম্ভাবনা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ৩ মার্চ মালের জাতীয় স্টেডিয়ামে রোনান সুলেইভান যখন ট্রাই ব্রেকারে গোল করলেন, তিনি হয়ে গেলেন ইতিহাসের মাত্র চতুর্থ ফুটবলার যিনি বাঁকানো পানেনকা শটে স্কোরিং গোল করেছেন। বাংলাদেশ যুব সাফে হয়ে গেল টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন। ম্যাচ জিতে ডাগ আউটের দিকে ছুটে গেলেন রোনান সুলিভান, যেখানে দাঁড়িয়েছিলেন সুলতানা রহমান। সুদূর ফিলাডেলফিয়ার 4 ভাইকে যিনি সংযুক্ত করেছেন বাংলাদেশের সঙ্গে। রোনান ডেকলানদের নানি, যার বলা গল্পে কখনো না আসা দেশ বাংলাদেশ পরিণত হয়েছিল রূপকথার রাজ্যে। সুলতানা রহমান সেই খুঁটি যার জোরে রোনান ডেকলানরা জার্সিতে থাকা বাংলাদেশের পতাকায় চুমু খান পরম মমতায়। গত 1 বছরে বাংলাদেশের ফুটবলে একটি বড় পরিবর্তন এসেছে। 2025 সালের মার্চের শেষ ভাগে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেন হামজা চৌধুরী। এই মাটির ঘ্রাণ হামজার পেছন পেছন টেনে আনলো সামিত সোম, ফাহমিদুল, কিউবা মিশেল আর জায়ান চৌধুরীদের। আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলে ফেললেন দুর্দান্ত প্রতিভাধর কুইন সুলিভান। তার ছোট ভাই কাভানের তো 16 বছর বয়সেই এই আলোচনায় থাকতে হচ্ছে। তাকে কি আদৌ যুক্তরাষ্ট্র পাবে, নাকি জার্মানি ছিনিয়ে নেবে? বাংলাদেশ তো অনেক দূরের ব্যাপার। তবে তাদের বাবা জানালেন, বড় 2 ছেলে না হলেও ছোট 2জন বাংলাদেশের হয়ে খেলবেন। সে কথা তিনি রেখেছেন। বাংলাদেশের টানে চলে এসেছেন রোনান ও ডেকলান। তবে এই পরিবর্তন আসলে কতটা কাজে লাগানো গেছে? দুর্দান্ত খেলে এশিয়া কাপে জায়গা করে নেয়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন হামজারা, তা পূরণ হয়নি। সমর্থকরা এর দায় খেলোয়াড়দের নয়, কোচ হাভিয়ের কারবেরা আর তার কথিত নিয়ন্ত্রক সিন্ডিকেটকে দিচ্ছে। অভিযোগ রয়েছে দলে প্রবাসী আর দেশি গ্রুপিং তৈরি করে। যারা দেশে বেড়ে ওঠেননি তাদের পরিপূর্ণভাবে কাজে লাগানো যাচ্ছে না। একই অভিযোগ অনূর্ধ্ব 19 দলেও। কেবলই শেষ হওয়া সাফে মাঠে সময়ই পাননি ইব্রাহিম নেওয়াজ ও ডেকলান সুলিভানরা। অথচ যে সামান্য সময় তারা মাঠে নেমেছেন, দেখা গেছে তাদের চেয়ে ভালো বিকল্প দলে আসলে নেই। মূল দলে কিউবা জায়ানরা সুযোগ পান না। একের পর এক ভুল করেও দলে টিকে যান সোহেল রানারা। এই চক্র বাংলাদেশ ফুটবলকে সামনে আগাতে দিচ্ছে না। দেশের ইতিহাসের সর্বোচ্চ সময় ও ম্যাচে কোচিং করানো কারবেরা ফল দিতে পারেননি। তবুও তার চুক্তি শেষেও রেখে দেওয়ার পায়তারা আছে। ফুটবল কোচের মতো একটা অতি ঝুঁকিপূর্ণ চাকরি করেও কারবেরা বেঁচে যাচ্ছেন বারবার। কার স্বার্থে তাকে সমর্থন দিচ্ছে বাফুফে? এর জবাব কি মিলবে, নাকি বাংলাদেশের ফুটবল ঘুরপাক খাবে সিন্ডিকেটের অন্ধকার পাকচক্রে? ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ 5ম সপ্তাহে গড়িয়েছে। এ পুরো সময়ের মধ্যে 3 মার্চ শুক্রবার ছিল যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কঠিন দিন। ইরানি সশস্ত্র বাহিনী দাবি করেছে শুক্রবার তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী অন্তত 2টি যুদ্ধ বিমান এবং 5টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এছাড়া 2টি সামরিক হেলিকপ্টারে আঘাত হেনেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC 4 মার্চ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নতুন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে এইসব লক্ষ্যবস্তু প্রতিহত করা হয়েছে। ইরান শুক্রবার যে 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, তার মধ্যে একটি F-15E ও অন্যটি A-10 ওয়ার্থহগ। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম শুরুতে ক্ষয়ক্ষতি অস্বীকার করে সব বিমান অক্ষত থাকার দাবি করলেও পরবর্তীতে ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইরান। এরপরই মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে দক্ষিণ পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি F-15E মডেলের যুদ্ধবিমান পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় ওই নেতা বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের পর ভোটারদের আঙুলে কালির দাগ দেখে নেওয়া হবে তারা কাকে ভোট দিয়েছেন। তার এই আঙুল দেখে নেওয়ার মন্তব্যটি ভোটারদের পরোক্ষভাবে হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দল বিজেপি এবং CPIM এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের উপর নগ্ন হামলা বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, সাধারণ ভোটারদের মনে ভয় ভীতি প্রদর্শন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে শাসক দল।
বিরোধীরা ইতোমধ্যেই নির্বাচন কমিশনের কাছে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে। 1971 সালের 4 মার্চ হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে মিলিত হলেন পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করা একাধিক অফিসার। গঠিত হল মুক্তিযুদ্ধের সামরিক কমান্ড। তেলিয়াপাড়ায় হওয়া সশস্ত্র প্রতিরোধের এই সিদ্ধান্ত নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 2 এপ্রিল ফোর্ট মায়ার্স শহরের একটি গ্যাস স্টেশনে এই নৃশংস ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন প্রথমে নীলুফারের গাড়ির কাঁচ ভাঙচুর করেন এবং পরে নীলুফার বের হলে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। পুলিশ ঘাতককে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। অভিযুক্ত ব্যক্তি একজন গৃহহীন এবং মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে। ইয়াসমিন বাংলাদেশি মালিকানাধীন D&D কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। পোল্ট্রি খাতের খসড়া নীতিমালায় মুরগির প্যারেন্টস স্টক PS বা মুরগির মা বাবা আমদানিতে শর্তারোপ করা হয়েছে, কিন্তু দেশের ব্রয়লার ছাড়া অন্য জাতের মুরগির PS উৎপাদন করতে পারে মাত্র 2-1টি প্রতিষ্ঠান। তাই আমদানি বিধিনিষেধের কারণে হঠাৎ যে কোনো সমস্যা বা দুর্যোগে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা বলছেন, প্যারেন্টস স্টক আমদানিতে বিধিনিষেধ থাকলে সরকারি অনুমতির পর আমদানি করে সেখান থেকে ডিম বা মুরগি পেতে 1 বছরের মতো সময় লেগে যাবে। এতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বড় কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে পোল্ট্রি খাতের ব্যবসায়ী ও প্রান্তিক খামারিরা PS আমদানিতে কোনো ধরনের বিধিনিষেধ চান না। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় মাসখানেক মাঠের বাইরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই নভেম্বরের পর আর তাকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যায়নি। 3 এপ্রিল চোট কাটিয়ে মাঠে ফিরেছেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। জোড়া গোলে রাজস্বিক প্রত্যাবর্তন হয়েছে রোনালদোর। এতে আল নাজমাকে 5-2 ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর। জোড়া গোল করে 1000 গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই নিয়ে মোট 967 গোল করলেন রোনালদো। 1000 গোলের দেখা পেতে তার চাই আরও 33টি গোল। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।